এটা হচ্ছে ফিনল্যান্ডে তার ভিসা কপি, ইউনিভার্সিটি অফ ভাসা অফার লেটার। আর ও এখান থেকে ওর €14,000 ওর টিউশন ফি ছিল। বাট ওর রেজাল্ট এবং ওর একাডেমিক রেজাল্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর বেস করে এই স্কলারশিপ পায়, হুইচ ইজ €6,000। পরবর্তীতে ও টিউশন ফি ডিপোজিট করে। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ও টিউশন ফিটা ডিপোজিট করে। তো এইটা বেসিক্যালি আরপি কার্ড। এইটার জন্য হচ্ছে হলো গিয়ে আপনার বায়োমেট্রিক এবং হলো গিয়ে ছবিটা নেওয়া হয়। অল ডে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য টপ 5 সার্টিফিকেটস তাদের হচ্ছে হলো গিয়ে র্যাঙ্কিং। পার্ট টাইম জবের ক্ষেত্রে 30 আওয়ার্স ম্যাক্সিমাম আমি বলতে পারি অ্যাট এনি ডেস্টিনেশন। আমরা যদি আদার্স ডেস্টিনেশন কম্পেয়ার করি, ম্যাক্সিমাম আওয়ার্স পার্ট টাইম জবের সুযোগ আছে। ইভেন ভ্যাকেশনে ফুল টাইম পাওয়ার জব করতে পারবে। স্পাউস সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ আছে। এবং বেবি থাকলে চাইল্ড এডুকেশন ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কুলগুলোতে একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। এবং স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবে। মেইন অ্যাট্রাকটিভ পার্ট আমার কাছে ছিল বিং ভেরি গ্রিডি অ্যাবাউট ইট, সেটেলমেন্ট, পিআর প্রসিডিউর, পিআর রাইট? প্রসিডিউর। তো যেদিন জানলেন আপনার ভিসা হয়ে গেছে, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তো জাস্ট হচ্ছে মানে আমি ঠাকুরের কাছে যে থ্যাঙ্কফুল। বাবা অনেক টেনশন করতেছিল, প্রথমে বাবাকে ফোন দিচ্ছে, ও। আমাকে বেশি দিন লাগে নাই আমার। কতদিন লাগছে ভিসা? 25 জুনে আমি ইন্টারভিউ দিয়ে আসি, 8 জুলাইতে আমার চলে আসে। ও, 1 সপ্তাহ। উইথিন দ্য উইকস ইউ গট দ্য হ্যাঁ। ভিসা। দ্যাটস গ্রেট। আপনার যারা ফ্রেন্ডস আছে ফিনল্যান্ডকে রিকমেন্ড করবেন কিনা? আমি ফিনল্যান্ড সবাইকে হচ্ছে লাগে ওয়েলকাম, আর ওয়েলকাম টু ফিনল্যান্ড। ওয়েলকাম টু ফিনল্যান্ড, রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। হিমন খন্দকার, সিও অফ স্কলার জোন। আজকে আমাদের সাথে স্টুডেন্ট আছে সৃষ্টি রয়। সৃষ্টি রয় আসলে ফিনল্যান্ডে যাচ্ছে। আজকে আমাদের ফার্স্ট পডকাস্ট আপনারা বলতে পারেন স্টাডি ইন ফিনল্যান্ড নিয়ে। ফিনল্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ওয়ার্ল্ডের মধ্যে। আপনি যদি এডুকেশন হিসেবে চিন্তা করেন, বাংলাদেশ থেকে আসলে অনেক স্টুডেন্ট যাচ্ছে কনসিস্টেন্টলি। আসলে অনেকে জানেও না ফিনল্যান্ড নিয়ে খুব বেশি একটা। যেমন আগে ফিনল্যান্ড নিয়ে খুব বেশি একটা ধারণা ছিল না। ও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ট্রাই করে, যেটা আমাদের বাংলাদেশ থেকে হয়। কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইভেন নিউজিল্যান্ড। আফটার দ্যাট আমরা ইউরোপ নিয়ে অনেকে চিন্তা করি। বাট ফিনল্যান্ডে ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ভাসা, এটা একটা অফার লেটার। আর ও এখান থেকে ওর €14,000 ওর টিউশন ফি ছিল। বাট ওর রেজাল্ট এবং ওর একাডেমিক রেজাল্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর বেস করে, বিশেষ করে একাডেমিক রেজাল্ট এবং ইসিএর উপর বেস করে একটা স্কলারশিপ পায়, হুইচ ইজ €6,000। এবং পরবর্তীতে ও টিউশন ফি ডিপোজিট করে। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ও টিউশন ফিটা ডিপোজিট করে। লাইক বাংলাদেশি টাকার 11 লাখ টাকার মতন আসে, €8,000। এবং এটার পরে ও অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন করে। এটা একটা ই ভিসা, আপনি দেখতে পাচ্ছেন এই ই ভিসাটা চলে আসে। আমরা আসলে ওর জার্নিটা জানতে চাবো যে প্রথমে ও বাংলাদেশে কোথায় ছিল, ওর পরিচয়টা, ও কোন স্কুল কলেজ থেকে ও লেভেলস এ লেভেলস কমপ্লিট করে, কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, ফিনল্যান্ডে কোথায় যাচ্ছে, কোন ইউনিভার্সিটি যাচ্ছে। ওয়েলকাম টু স্কলার জোন পডকাস্ট। আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি একটু তোমার পরিচয়টা জানতে চাই। তুমি বাংলাদেশে কোথায় থাকতা, কোন স্কুল কলেজে পড়ালেখা করছো, কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছো, কোন সাবজেক্টে পড়ালেখা করছো? বেসিক্যালি আমি একাডেমির স্টুডেন্ট। আমি একাডেমি থেকে ও লেভেলস এবং এ লেভেলস দুটোই ধানমন্ডি, কমপ্লিট রাইট? করছি ধানমন্ডি, আমাদের লালমাটিয়া ক্যাম্পাস থেকে। তারপরে আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করি আইইউবি থেকে। সো আইইউবিতে আমি রিসার্চের করেছিলাম। আমাদের গ্র্যাজুয়েশন করার দুইটা ওয়ে থাকে, একটা ইন্টার্নশিপ, একটা থিসিস। তো আমি থিসিসে প্রেফার করেছিলাম। আমি শাহিদুজ্জামান স্যারের কাছ থেকে হচ্ছে থিসিস কমপ্লিট করি। সো এরপরেই আমি বিভিন্ন ইউনিভার্সিটি খুঁজছিলাম যেগুলো আসলে রিসার্চ বেজ হবে। তো অস্ট্রেলিয়া প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি আর কি ভিসার ইস্যু এবং সব কিছু দেখে আসলে বাবা আমাকে ফান্ড করবে, তো তো আমি ওই লসটা আসলে ফেস করার রিস্কটা নেই। তো পরে আর কি এখানে আসলাম স্কলার জোনে। আমি কনসাল্ট করলাম, আমাকে সাজেস্ট করলো যে আচ্ছা অস্ট্রেলিয়া আপনি দেখছেন, ফাইন, অফার লেটার আসতেছে, অল গুড, বাট হচ্ছে আপনি ফিনল্যান্ডেও অ্যাপ্লাই করে রাখেন। তখন জুলাই ইনটেকেটটা হচ্ছিল। তো বাই দ্য টাইম আমি আসলে হলো গিয়ে আইএলটিএস অ্যান্ড এভরিথিং কমপ্লিট করলাম। তখন অস্ট্রেলিয়ার ভিসার ইস্যু এত লো চলে আসছে, লেভেল পরে 3 তে হ্যাঁ আসার পরে, একদম না? হলো গিয়ে বাজে হয়ে গেল। পরে আই ওয়াজ লাইক যে আচ্ছা ঠিক আছে, না আর যাওয়া যাবে না অস্ট্রেলিয়া এখন। অনেক ভিসা লুজার। হ্যাঁ। তো আর আমার অনেক ফ্রেন্ডের রিজেকশন খেয়েছে, অনেক টাকার একটা মানে টাকার থেকে বড় বিষয় হচ্ছে যদি মেন্টাল আমার একটা হ্যাঁ ট্রমা তৈরি হয়। এবং একবার সিল লেগে যাবে যে আচ্ছা রিজেক্টেড, তারপরে পুলিশ ভেরিফিকেশন, নানান হ্যাসেলগুলো
আমার অন্য জায়গায় অ্যাপ্লাই করতে গেলেও আমি প্রবলেমগুলো ফেস করব। তো এইসব ভেবে চিন্তে বাবার সাথে কনসাল্ট করলে আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, অফার লেটার যেহেতু আমার ফিনল্যান্ডে আছে, লেটস গো উইথ ইট। তো আমি প্রথমে ব্লাইন্ডলি ওইভাবে অ্যাপ্লাই করি। পরে আমি যখন ডিসাইড করলাম আচ্ছা ফিনল্যান্ড, তখন আমি রিসার্চ করে স্টার্ট করলাম অ্যান্ড আমি কম্পেয়ার করে দেখলাম যে ওকে, কম্পেয়ার টু দ্য আদার কান্ট্রিজ যেগুলো আমি অলরেডি অ্যাপ্লাই করবো ভাবছিলাম, দিস ওয়ান ইজ দ্য বেটার অপশন। ওয়াই ইজ ইট? বিকজ আমি দেখতেছি যে যেখানে অস্ট্রেলিয়া বলেন বা অন্যান্য জায়গায় আমার হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টগুলো অনেক বেশি ছিল, এখানে কম্পারেটিভলি যেটা আমি চাচ্ছিলাম রিসার্চ বেস, সেটা এখানে বেশি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। তারপর ওয়ার্ল্ডে ফিনল্যান্ডের ওয়ান অফ দ্য টপ 5 সার্টিফিকেটস তাদের হলো গিয়ে র্যাঙ্কিং। বিকজ এখানে আসলে ওই যে হাতে কলমের থেকে তারা হচ্ছে হলো গিয়ে মানে হ্যান্ডস অন লার্নিংটা বেশি সব কিছু। এবং ওদের যে এডুকেশন সিস্টেম ছোট থেকেই ওরা যেভাবে ব্রেন আপ হয়, প্লাস ভার্সিটি গাইডলাইন্স হলো গিয়ে আমার কিছু ফ্রেন্ডদের সাথে ওরা যে ওখানে থাকে, ওরা আমাকে বললো। তারপর কস্টিংয়ের দিক দিয়েও ইজ ভেরি কমফোর্টেবল, আর লিভিং এক্সপেন্ডিচারও অত বেশি যাচ্ছে না আমার, যেটা মানে মেইন অ্যাট্রাকটিভ পার্ট আমার কাছে ছিল, বিং ভেরি গ্রিডি অ্যাবাউট ইট, সেটেলমেন্ট। ঠিক আছে, তো ওইটা পিয়ার প্রসিডিউর, তো ওইটা আমার কাছে ভেরি ইন্টারেস্টিং লাগছে যে আপনার জবের যে স্পেসিফিকেশনটা, এইটা হচ্ছে অন্য কান্ট্রিজের ক্ষেত্রে কিছু অস্ট্রেলিয়ার জন্য পয়েন্টস অ্যান্ড অল দ্যাট থাকে, যেটা হচ্ছে আমরা এখানে যদি আসি তাহলে হলো সেটা আমাদের নাই। যেটা হলো কি বিষয়, আপনার 4 বছর বাট 6 ইয়ার্স থাকতে হবে, আগে 4 ইয়ার্স ছিল, এখন 6 ইয়ার হয়েছে। তো এই 6 ইয়ার্স থাকতে হবে এবং আপনার একটা জব হলো গিয়ে অ্যাভেল করতে হবে। তো এই জবটা এরকম যে আপনার যে স্পেসিফিক ফিল্ড, যেহেতু জব ক্রাইসিসের একটা ব্যাপার আছে সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইডেই, তো ওখানে আপনি যদি স্কিলড আপ হন অবভিয়াসলি আপনি জব পাবেন। বাট সবসময় দেখা যায় যে আপনার নিজের ফিল্ডেই যে পাই এমন কিন্তু হয় না। তো ওইটা ওরা বুঝে যে আচ্ছা ঠিক আছে, বাট তার যে একটা অ্যাবিলিটি আছে সে সব জায়গায় মানা নিতে পারছে, এই জিনিসটা ফিনল্যান্ডের গভর্নমেন্ট বুঝে। আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে আপনি যদি ব্যাংকে কাজ করেন, তারা সেটাও অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ, এবং অ্যাকসেপ্ট করে আপনাকে হচ্ছে পিআর এলিজিবিলিটিটা দিচ্ছে। সবথেকে বড় কথা, গত 9 বছর কনসিস্টেন্টলি ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট কান্ট্রি র্যাঙ্ক নিয়ে আছে ফিনল্যান্ড। অলসো ইনোভেশনসের ক্ষেত্রে যদি আমরা বলি, লিনাক্স ল্যাপটপ বলেন, তারপর হচ্ছে হলো গিয়ে যে আপনার নোকিয়া বা হচ্ছে হলো গিয়ে আরও অনেকগুলো হলো গিয়ে বিষয় ফিনল্যান্ডের ইনোভেশনের লিস্টে আছে। তারপর ওদের স্যান্টা ক্লসের হোম টাউন বলা হয় ফিনল্যান্ডের হলো গিয়ে জায়গায়। সো অনেকগুলো বিষয় আছে, ভেরি পিসফুল কান্ট্রি। এবং ওইখানে মানুষ এতটা হার্ড ওয়ার্কিং, আপনি অনেক অনেক বয়স্ক মানুষরাও থাকে যারা হচ্ছে হলো গিয়ে আসলে নিজে বাজার করাটাই প্রেফার করে। অনেক কষ্ট হবে তাদের, কিন্তু নিজে মানে কারোর উপর ডিপেন্ড হয়ে হবে বা আসলে কারোরটা কেড়ে ছিনতে খাবে, এই জিনিসটা হচ্ছে হলো গিয়ে ওদের মধ্যে নাই, যেটা আমরা দেখি। আর মেয়েদের জন্য এটা অনেক বড় একটা হলো গিয়ে অ্যাডভান্টেজ। আর পাশাপাশি আমি রিসার্চের পাশাপাশি যেটা হলো গিয়ে পাবো সেটা হচ্ছে হলো গিয়ে 30 আওয়ার্স ওয়ার্ক পারমিট উইকলি। সো আমি উইকলি যদি 30 ঘন্টা পাই, আমি একটা সার্টেন অ্যামাউন্ট, হেলদি অ্যামাউন্ট ইনকাম করতেছি। হ্যাঁ, আমি লিভিং কস্টটা হচ্ছে হলো গিয়ে মোটামুটি নিজেরটা নিজে বের করার এবিলিটি রাখি। পাশাপাশি যেটা উইকেন্ডস থাকবে আমার হচ্ছে হলো ভ্যাকেশন, সে সময় তো আমি হ্যান্ড অন ক্যাশ ফুল টাইম হলো গিয়ে করতে পারবো। তো হ্যাঁ, এখন কানাডা গেলে বা হচ্ছে হলো অস্ট্রেলিয়া গেলে হয়তো অনেকে বলবে যে আচ্ছা ওইখানে ইংলিশ স্পিকিং ছিল, হ্যাঁ ইংলিশ স্পিকিং ছিল, বাট একটা সেফটি কনসার্ন থাকে। তারপর ওইখানের যে বাজেটটা, ওইখানের যে বাজেট সেটা হচ্ছে হলো কি হিউজ, এবং এটা ফুললি ফ্যামিলির কাছ থেকে দিতে হবে, যেটা আসলে আমার কখনো ইন্টেনশন ছিল না। এখানে আমার অ্যাকাডেমিক্সটাই মেইন, পাশাপাশি আমি ফার্স্ট ইয়ারে যদিও আমার পেমেন্ট দিতে হয়েছে, সেকেন্ড ইয়ারেও আমার হলো গিয়ে আরও কিছু স্কলারশিপ অ্যাভেল করার চান্স থাকে। ইন মিড সেমিস্টারেও আমি হলো গিয়ে অ্যাভেল করার চান্স আছে ওদের, যে আমি কিছু স্কলারশিপ হলো গিয়ে আপনার ক্রেডিটসের উপর থাকে, পাশাপাশি হচ্ছে গভর্নমেন্টও কিছু ফান্ডিং দেয়, যে এই জিনিসগুলো আমি জার্নাল বলেন, তারপর হচ্ছে হলো গিয়ে যদি পিএইচডি হলো গিয়ে ফ্যাকাল্টির সাথে হলো গিয়ে কিছুতে ইনভলভ করি, আমাকে তাহলে হলো গিয়ে তারা সেখান থেকে হলো গিয়ে পিএইচডির জন্য নিজেরাই হলো গিয়ে প্রমোট করে। মানে ওরা না নিজের থেকেই এমন একটা সিচুয়েশন বা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে হলো গিয়ে সবাই এনকারেজড হয়। আমার ফ্রেন্ডদের হলো গিয়ে কথা এরকম। আর
ওইরকম যেটা একটাই জিনিস যে ল্যাঙ্গুয়েজটা একটু শিখতে হয়, ওটা আমি যে কোনো একটা হ্যাঁ ফিনিশ ল্যাঙ্গুয়েজটা লোকাল যখন আমি জব, বাট আমার পড়ার যেটা হবে ভার্সিটিতে সেটা হচ্ছিল কি ইংলিশে বেশি, বাট ওই লোকাল কনভারসেশনের জন্য হলো গিয়ে একটু আর কি। ওটাও হ্যাঁ ইউনিভার্সিটিতে ফ্রি ওটা অফ কস্টে শেখায়। হ্যাঁ ওদের ওখান থেকেই হচ্ছে অলরেডি কিন্তু আমার মেয়ে আমার অফার লেটার আসার পরই কিন্তু আমার একটা মেইল আসছে Okay. যে হচ্ছে গিয়ে ফিনিশ ল্যাঙ্গুয়েজের জন্য আপনাকে একটা ট্রেনিং করা হচ্ছে। তো দেখেন যে হচ্ছে গিয়ে আমি যে একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল মানে স্টুডেন্ট, ওয়েলফেয়ার। হ্যাঁ ওদের হচ্ছে গিয়ে চিন্তা যেটা অন্য জায়গায় কিন্তু আসলে এতটা গাইডলাইন সাপোর্ট পায় না। সেন্টার নাই। প্লাস আমি হচ্ছে হলো কি মানে যে কোনো একটা কোয়ারি, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমার অনেক ধরনের কোয়ারিজ, হাউজিং, হ্যান ত্যান, এগুলো সব ওদের ওয়েবসাইটে সুন্দর করে বলা আছে যে আচ্ছা আপনি এখান থেকে এখানে বুকিং দিতে পারবেন। এবং যদি মেইলও করি যে আচ্ছা আমার এইটা হলো কি একটু ইস্যু, আমি যেটা ইন্ডিয়াতে হলো কি হয়েছিল যে আমার মাঝখানে তো এজেন্সি কী বলে ইন্ডিয়ান ভিসা বন্ধ করে দিয়েছিল, খুব রেয়ার, তো ডাবল এন্ট্রি ভিসার জন্য আমি হলো কি হ্যাসেল পোহাচ্ছিলাম। তো আমি একটু তখন তাদেরকে মেল দিয়েছিলাম হলো কি আপুর থ্রুতেই যে আচ্ছা আমার তো মালয়েশিয়াতে হলো কি যাওয়াটা বেটার, বা হচ্ছে হলো কি নেপাল অন্য যে জায়গায়। তো এইটা আবার হলো কি ওদের যে পলিসি আছে, হ্যাঁ সেই পলিসিটা ওরা আবার সুন্দর করে বলে দিয়েছে যে না এই সাবকন্টিনেন্ট আসলে ইন্ডিয়াতেই যেতে হবে। তো সেটার হলো কি অল্টারনেট ওয়ে, মানে এই যে গাইডলাইনটা ফিডব্যাকটা, নাহলে আমি তো মনে করি নিজের কল্পনা করে হলো গিয়ে মালয়েশিয়া চলে যেতাম, যেহেতু আমার হইতো না। সো হচ্ছে হলো গিয়ে এই যে সুন্দর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি মেল করছি, তারা আমাকে রিপ্লাই দিচ্ছে, এই জিনিসটা তো আসলে সব খুব জায়গায় ট্রান্সপারেন্ট এবং খুবই ইজি ট্রান্সপারেন্ট, অনেক কমিউনিকেশন। ইজি কমিউনিকেশন। সো এইটা আমার কাছে অনেক, কারণ আমি আমার ফ্যামিলিতে ফার্স্ট যে মেম্বারটা হচ্ছে হলো গিয়ে আসলে বাইরে যাচ্ছে, হ্যাঁ তো আমার ক্ষেত্রে হ্যাঁ থ্যাংক ইউ। তো আমার ফ্যামিলি আসলে ওইভাবে যে কেউ ওখানে আছে আমি তার উপর ডিপেন্ড করে হলো গিয়ে কিছু করব, সেটা আসলে আমার লেগেসিটা নাই। সো সেই জায়গায় যদি ভার্সিটি বা হলো গিয়ে মানে গভর্নমেন্ট এরকমভাবে ট্রান্সফার হয়, আমার জন্য এইটা অনেক বেশি কমফোর্টেবল। আর আমি আসলে ডিপেন্ডেন্ট থাকাটা পছন্দ করি না। সো যার সাথে যাচ্ছি সেই যদি আমাকে রিপ্লাই দেয় তাহলে তো আমার হলো কি টেনশন নেই। হ্যাঁ যেটা আমি আসলে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা হচ্ছে হলো ওই রকম যখন আমি যেহেতু এত স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিল হ্যাঁ না। আমি দুইটাই তো করেছি, আমি দুইটাই হলো কি বলতে পারি যে আসলে দুইটা হলো কি ওরকম না। এই যে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আগেই তার টিউশন ফি নিয়ে নেবে, তারপর হচ্ছিল কি ভিসা আসলো কি আসলো না সেটা হলো গিয়ে অনেক বড় বিষয়। আর এইখানে তো হলো গিয়ে আমার ওরকম না, আমি দিলাম হলো গিয়ে এরপরে হচ্ছিল গিয়ে প্রসেস আসলো, ভিসা আসলো, তার পেমেন্ট মানে নিল, সব easy কিছু process, অনেক হলো right? গিয়ে একদম স্টেপ বাই স্টেপ, এবং সব বলা আছে ওদের ওয়েবসাইটে। মানে এমন না যদি আপনার বেয়ারিং হয় তাহলে আপনি করবেন, যদি বেয়ারিং না হয় করবেন না। মানে আমি দিয়ে তারপর হলো গিয়ে আফসোস করবো এই অপশনটা নেই, এই আফসোসটা হলো গিয়ে আমার করতে হবে না যে আমার এতগুলো টাকা চলে গেল। বা এবং ওদের রিফান্ডের হলো গিয়ে 0% লেগেছি, যে হচ্ছে হলো গিয়ে 0%-এ আপনি রিটার্ন পাচ্ছেন, ভিসা আসলো না ফাইন দিয়ে দিবে ফুল রিফান্ড। আর ওই দে অস্ট্রেলিয়া হ্যাভিং এ রিফান্ড পলিসি। হ্যাঁ দে হ্যাভ রিফান্ড পলিসি, সব কিছু হলো গিয়ে সুন্দর। যদি লেট হয় ভেরি সিস্টেমেটিক ভেরি সিস্টেমেটিক, and everything declare right on the website. অন দেয়ার ওয়েবসাইট ইন্টার ফিনল্যান্ডের সব কিছু হলো গিয়ে বলা আছে প্রত্যেকটা স্টেপে। হ্যাঁ আপনি একটু যদি হলো গিয়ে রিসার্চ করেন তাহলে হলো গিয়ে মনে করেন যে সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো Thank মাচ। আসলে আমরা যেটা জানতে পারতেছি যে ফিনল্যান্ড ডেফিনেটলি বেস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো ফিনল্যান্ডে আছে, যেটা খুঁজি বিশেষ করে মাস্টার্সের জন্য বাইরে যাওয়ার জন্য ফিনল্যান্ড দ্যাটস ইজ। এবং ফিনল্যান্ডে আসলে আমরা বাইরে যাওয়ার ক্ষেত্রে যেটা মোর সিকিউরিটি নিতে চাই, যেমন ভিসাটা, ফিনল্যান্ডের ভিসা রেশিও যদি আপনি প্রসিডিওর ফলো করেন যেটা বললো অন দ্য ওয়েবসাইট এভরিথিং ডিক্লেয়ার, অলমোস্ট 100% ফিনল্যান্ডের ভিসা রেশিও, 95% এন্ড অ্যাবভ, ইউএসএ 100%। এবং ফিনল্যান্ডে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, যারা বিশেষ করে রিসার্চ বেস মাস্টার্সে যেতে চায়, থিওরিটিক্যাল মাস্টার্সে ওখানে আছে, রিসার্চ বেস মাস্টার্সে যাওয়ার জন্য ওখানে আসলে অনেক ফান্ডিং আছে, দে এনকারেজ দোজ টাইপ অফ স্টুডেন্টস, তাদের জন্য খুবই ভালো। তো ওনার যেহেতু ফিনল্যান্ডে রিসার্চ বেস মাস্টার্সের জন্য ছিল, প্লাস হচ্ছে স্টুডেন্টরা যাওয়ার ক্ষেত্রে আর্নিং আর একটা বড় বিষয়, পার্ট টাইম জবের ক্ষেত্রে 30 আওয়ার্স ম্যাক্সিমাম আমি বলতে পারি অ্যাট এনি ডেস্টিনেশন, আমরা যদি আদার্স ডেস্টিনেশন কম্পেয়ার করি ম্যাক্সিমাম আওয়ার্স পার্ট টাইম জবের সুযোগ আছে। ইভেন ভ্যাকেশনে ফুল টাইম পাওয়ার জব করতে পারবে। স্পাউস থাকলে স্পাউস সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ আছে।
এবং বেবি থাকলে চাইল্ড এডুকেশন ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কুলগুলোতে একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, এবং স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবে, এখানে একসাথে যাইতে পারবে এবং ওপেন ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ আছে। আমরা যদি অল টুগেদার চিন্তা করি, টিউশন ফি যদি কম্পেয়ার করি এনি আদার্স ডেস্টিনেশন, ফিনল্যান্ডের ভেরি লো, এবং স্কলারশিপ অফার করতেছে তারা, এবং পরবর্তীতে আপনি যদি ভালো করেন এবং ওখানে যে একটা রিসার্চ পেপারস আপনারা যদি ইনভলভ হন, পরবর্তীতে আরও ফান্ডিং পাওয়ার সুযোগ আছে ইউনিভার্সিটি থেকে, এবং ইরাসমাস মুন্ডাস আপনারা জানেন ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট স্কলারশিপ, সেটাতে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। পিআর পাথওয়ে চিন্তা করলে ওখানে আপনার এডুকেশনের পরে পিএইচডাব্লিউ আছে, একটা টাইম বিং ধরে আপনারা ওখানে থাকতে পারবেন, প্লাস পরবর্তীতে 4 to 6 ইয়ার্স পরে যে কোনো একটা জব করলে ওখানে একটা এনি প্রফেশনে ওখানে পরবর্তীতে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করলে এবং পিআর পাওয়ার সুযোগ আছে, যেটা অনেক ডেস্টিনেশন আসলে অনেক আনসার্টেন, এবং ওটা স্টেট ওয়ে যেটাতে আপনার পিআর পাওয়ার সুযোগ আছে। আমরা যদি কম্পেয়ার করি কস্ট, সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমরা যদি কম্পেয়ার করি এডুকেশন, টিউশন ফি, আমরা যদি কম্পেয়ার করি স্কলারশিপ, আমরা যদি কম্পেয়ার করি আপনি ওখানে পিএসডাব্লিউ, আমরা যদি কম্পেয়ার করি পার্ট টাইম জব, আমরা যদি কম্পেয়ার করি স্টুডেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যাট এডুকেশন লেভেল, সব কিছু মিলে ডেফিনেটলি অ্যাট এনি কস্ট ফিনল্যান্ড আপনার টপ 5-এ থাকবে। আমরা জানতে পারলাম যে আপু প্রথমে আমাদের কাছে আসে অস্ট্রেলিয়ার জন্য, তারপরে ফিনল্যান্ডে যাচ্ছে। আমরা এখন আসলে আপনার জার্নিটা জানতে চাই, যে আপনি কেন ফিনল্যান্ডে যাচ্ছেন এটা জানতে চাইলাম। স্কলার জন্যে যখন আপনি আসেন, আপনি তো ফিনল্যান্ড সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না, ফিনল্যান্ড সম্পর্কে আপনি কী ধরনের ইনফরমেশন প্রথমে পান, এবং ফিনল্যান্ডে আপনার জার্নিটা কীভাবে ছিল? প্রথমে আপনি অফার লেটার আসে, তারপর আপনি টিউশন ফি ডিপোজিট করেন, কত টিউশন ফি ডিপোজিট করেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন সাবজেক্টে যাচ্ছেন, এই সাবজেক্টে কেন যাচ্ছেন, এই জার্নিটা সম্পর্কে যদি আমরা জানতে পারি, এবং কতদিন লাগে আপনার ভিসাটা আসতে, অফার লেটার, দেন টিউশন ফি ডিপোজিট, দেন ভিসা, এই টোটাল জার্নিটা এবং প্রাইমারি ইনফরমেশন থেকে শুরু করে টুডে পর্যন্ত আপনার জার্নিটা আমরা জানতে। সো আমার যেটা হলো কি হয়, আমি যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতে আসছিলাম, তো আমার কাছে তখন অফার লেটার নিয়ে আপুর সাথে কথা বলছিলাম, আর আমি বলছিলাম যে আপু হলো কি ভিসার ইস্যুতে এই অবস্থা, কি করব। তো আমার যে ডকুমেন্টেশনগুলো অলরেডি অস্ট্রেলিয়ার জন্য হলো গিয়ে নোটেশন অ্যান্ড এভরিথিং করা ছিল, বাবার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো। তো আমি বললাম যে মানে তখন আপু যখন ফিনল্যান্ডের কথা বললো, আপুর সাথে আমি কথা বলছিলাম, তো আপু আমাকে ডিরেক্ট একটাই কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, আপু আপনার মেইন টার্গেটটা কী। তা আমি তখন বললাম যে আপু আমি রিসার্চ বেস একটা ভার্সিটিতে যেতে চাই, এবং আমি পিআর সেটেলমেন্টটা হলো গিয়ে আমার এটা লাগবে। এই এর জন্যই হলো গিয়ে আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করেছিলাম, আমার ফ্রেন্ডরা হলো গিয়ে সব কিছু মিলে। তখন আপু বললো তাহলে আপনার জন্য বেস্ট অল্টারনেটিভ হচ্ছে মানে সেকেন্ড অপশন হিসেবে ফিনল্যান্ড। ঠিক আছে, মানে আপু প্রথমে আমাকে ফার্স্ট অপশনই বলেছিল ফিনল্যান্ড, বাট ওই যে আমার একটা ব্যাপার ছিল আমি অস্ট্রেলিয়া যাবো, হ্যাঁ ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকবো, তো সেই জন্য বলেছি তাহলে সেকেন্ডটা আপনি করে রাখেন। আমি কাইন্ড অফ মানে আমি একটু রিজিট ছিলাম যে আচ্ছা করবো কি করবো না। পরে বাবার সাথে কথা বললো, এবং হলো আপু বললো যে আপনি এইটা করেন, আপনি আমার উপর ফেথ রেখে করেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে করেন। তো সেটার জন্য আমার হচ্ছে প্রথমে একটা অ্যাপ্লিকেশন ফি স্টাডি, হ্যাঁ কত টাকা? স্টাডি ইনফো ওটা 100 ইউরো। 100 ইউরো, হ্যাঁ 100 ইউরো, হ্যাঁ। তো 100 ইউরো ওটা দিয়ে আপনার হচ্ছে একটা এই স্টাডি ইনফো একটা পোর্টাল আছে, সেই পোর্টালে আর কি আপু আমার প্রোফাইল এবং সব কিছু দেয়। তো সেখান থেকে কিছু অফার লেটার্স আসে আমার মেইলে। তো সবগুলোর মধ্যে সেখানে আসলে সাবজেক্ট স্পেসিফিকেশন এবং সব কিছু মিলে আমি হচ্ছে হলো গিয়ে এখন যে ইউনিভার্সিটি অফ ভাসা, হ্যাঁ সেটার হচ্ছে হলো গিয়ে মাস্টার্স ইন কম্পিউটিং, সেটার হচ্ছে হলো গিয়ে আপনি অটোমেশন অ্যান্ড রোবোটিক্স হলো গিয়ে এই সাবজেক্টটা সিলেক্ট করলাম যে আচ্ছা ঠিক আছে এটা সব কিছু আমার সাথে যাচ্ছে, ক্যাম্পাস থেকে শুরু করে সব কিছু আমার সাথে যায়। তো আমি এটা বললাম যে আপু এটা নিয়ে প্রসেস করেন। আচ্ছা ঠিক আছে। তো এরপরে আপু আমাকে বললো যে আমাদের এখন স্টাডি ইনফোর যে হলো গিয়ে পোর্টালটা ইন্টার ফিনল্যান্ডের, এইটা গুছাতে হবে। তো এটার জন্য কী লাগছে, এটার জন্য হচ্ছে এখন আমার ইনফরমেশন লাগবে, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, প্লাস হচ্ছে হলো গিয়ে আমার একাডেমিক সার্টিফিকেটস, তারপর হচ্ছে হলো গিয়ে আপনার মনে করেন আমার কোনো ক্যান্সেলেশনস বা হলো গিয়ে রিজেকশন, মানে আমার অল ওভার যা ফুল প্রোফাইলটা এটার মধ্যে আপলোড করা হবে। ওকে, তো নোটেশন তারপর ওগুলো তো আমার অলরেডি করাই ছিল, একটা জাস্ট এফিডেভিট করে দিয়েছিলাম যেহেতু হচ্ছে হলো গিয়ে আমি বাবা আমার স্পন্সর হবে, আমার সেলফ ফান্ডেড না। এখানে যেটা হলো কি বিষয় হয় যে আপনার ফিনল্যান্ডে স্টুডেন্টের অ্যাকাউন্টে লিভিং যে এক্সপেন্ডিচারটা ওদের ফিনল্যান্ডে একটা অ্যামাউন্ট বলেই দেওয়া আছে যে 9,600 ইউরো আপনার লাগবে লিভিং কস্ট। এই মানে আপনার কোর্সে ব্যাংকে যে হচ্ছে এটা আপনার লিভিং এক্সপেন্ডিচার এটা দিয়ে দিয়েছে, ইউ আর এলিজিবল, মানে
অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা হচ্ছে হলো গিয়ে অন্য ক্ষেত্রে আমরা কিন্তু জানি না যে কত এক্স্যাক্ট অ্যামাউন্ট আমার লিভিং এক্সপেন্ডিচার লাগবে। এইটা বলেই দেওয়া আছে যে এইটুক যদি আপনার থাকে তাইলে আপনি অ্যাপ্লাই করেন, আর যদি না থাকে তাহলে হলো গিয়ে আপনি অল্টারনেট দেখতে পারেন। সো এই যে আসলে মানে ট্রান্সপারেন্সিটা, এটা আসলে হলো গিয়ে অনেক ভালো লাগছে। মানে আমি যত আসলে স্টেপগুলো গিয়েছি আমার কাছে মনে হচ্ছে ওকে ইজ ভেরি কনভিনিয়েন্ট অ্যান্ড ভেরি ট্রান্সফার উইথ মি। সো ওকে, তারপরে হচ্ছে কি হলো, এরপর আমাদের যেহেতু বাংলাদেশি ফিনল্যান্ডের এম্বাসি নেই, আমার ইন্ডিয়াতে হচ্ছে হলো গিয়ে এম্বাসি ফেস করতে গিয়েছিল, তো আমার পরিচিত ছিল, আমি ভিসা ওইভাবে ম্যানেজ করে নিয়েছিলাম। আমরা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে গেলাম, ওইখানেও খুব সুন্দর হচ্ছে আমরা সকালবেলা ইন্টারভিউ দিতে গেলাম, বায়োমেট্রিক কমপ্লিট করলাম। কোথায়? দিল্লিতে, নিউ দিল্লিতে। ওখানে বিএফএস এর একটা সবগুলো ইউরোপের 27টা কান্ট্রি নিয়ে ওদের একটা এম্বাসি আছে, ভিএফএস সেন্টার, ওটা বিএফএস গ্লোবাল। ওইখানে আমরা সবাই হচ্ছে ফিনল্যান্ডের ফ্লোর একটা ছিল, নরওয়ে একটা, মানে এরকম করে হলো গিয়ে ভাগ ভাগ করে দেওয়া আছে, অনেক বড় একটা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং। তো আচ্ছা ঠিক আছে, আমরা সকালবেলা গেলাম 9:30 থেকে, সুন্দর করে আমাদের ফাইলগুলো আমাদের সাথে ছিল, আপু এখান থেকে গুছিয়ে দিয়েছিল। প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টে একটা কপি রাখলে ভালো হয়, এবং এন্টার ফিনল্যান্ডে তো আমাদের দেওয়াই থাকে, তারপরেও যদি হলো গিয়ে চায়ের জন্য আর কি জাস্ট নিয়ে যাওয়া। ওকে, তো সেখানে ইন্টারভিউ রুমে আপনাকে জিজ্ঞাসা করে যে হচ্ছে হলো গিয়ে কেন যাচ্ছেন, মানে তারা অ্যাকচুয়ালি জানতে চায় যে আপনি জানেন কি না। আমাকে ওইভাবে কোশ্চেন করে নেই, আমাকে 2টা কোশ্চেন করেছিল জাস্ট, যে কেন যেতে চাচ্ছি এবং হচ্ছে আমার কোর্সের ডিউরেশন কী, এই এতটুকুই আমাকে জিজ্ঞাসা করেছিল। কারণ আমার ডকুমেন্টেশনগুলো ওইভাবে একদম ট্রান্সপারেন্ট ছিল, তারা দেখে যে আপনি কতটুকু জানেন। মানে এইটা দেখেন কত বড় একটা মানে ব্লেসিং, যে ওরা আসলে আপনার জানাটাকে কম্পালসারি করতেছে। ওরা বলে যে আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করেন তাহলে আসলে আপনি তো এগুলো সব গো থ্রু করবেন, এই যে ওয়েবসাইটে সব কিছু বলা আছে, নাহলে আপনি একটা নতুন দেশে যাবেন, আপনি জানেনই না আপনার কত নিয়ে যেতে হবে, বা আপনার হলো গিয়ে আসলে কিছু জানেনই না। মানে অনেক ক্ষেত্রে আমরা যখন অস্ট্রেলিয়া বা হলো গিয়ে কানাডাতে করি, সব তো এজেন্টরা করে, তো এজেন্টটা পুরো বলে দেয় হয়তো, বা হলো কি ভাইয়ারা বলে দেয়, কতটুকু আর নিজের মনে থাকে, শোনার কথা কিন্তু অতটা মনে থাকবে না। আপনি যখন নিজে পড়তেছেন, নিজে সব কিছু করতেছেন, হ্যাঁ, তো আপুর পাশাপাশি যখন আমিও দেখলাম যে আচ্ছা আপু তো সব করে দিয়েছে, আমি যাওয়ার আগে যে গো থ্রুটা হলো কি ম্যান্ডেটরি তারা করে দিল, এইটা কিন্তু আমার জন্য একটা ব্লেসিং। হ্যাঁ, যে আমি হলো কি মানে হ্যাঁ, প্যারা যদি কেউ মনে করে তাহলে ওটা অন্য ব্যাপার, কিন্তু এটা তো দিন শেষে আপনিই ওখানে যাচ্ছেন, আপনারই ফেস করতে হবে, তো এটা কিন্তু লং টার্মে আপনার জন্যই বেটারমেন্ট। তো আমি হচ্ছে ওইভাবেই দেখেছি এবং আমার কাছে খুবই ভালো লাগছে পড়তে পড়তে। তো এরপরে কি হলো, এরপরে আমি 25 জুলাইতে জুনে আমি ফেস করি। তো তাদের একটা ডিউরেশন থাকে যে তারা এই টাইমের মধ্যেই ভিসা দেয়, ও অ্যাপ্রক্সিমেটলি 10 to 16 ডেজের মতো তারা নেয়। তো আমারটা 25-এ ছিল, আমি সকালবেলা দেই, সেখানে যখন ইন্টারভিউ হয় তারপর একটা বায়োমেট্রিক নেয়, তারা ফিঙ্গারপ্রিন্ট নেয়, ছবি নেয় আর কি, একটা আরপি কার্ড আসে। তো এইটা বেসিক্যালি আরপি কার্ড, এইটার জন্য হচ্ছে হলো গিয়ে আপনার বায়োমেট্রিক এবং হলো গিয়ে ছবিটা নেওয়া হয়। আরপি কার্ডটা কিভাবে আসে? মানে আপনি তো ভিসা আসলো অনলাইনে, হ্যাঁ, তাহলে আরপি কার্ডটা আপনি কোথা থেকে পেলেন? ভিসা আপনি হচ্ছে হলো গিয়ে আমি 8 তারিখে পেয়ে যাই, মেইল আসে যে হচ্ছে হলো গিয়ে আচ্ছা আমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। আর তারপরে স্টার্ট হবে আপনার শিপমেন্ট। ওইখানে আপনি যখন বিএফএসে ইন্টারভিউ দিবেন তখন আপনার কাছ থেকে একটা চার্জ রাখবে তারা, এটা আপনি বাংলাদেশ থেকেও দিয়ে যেতে পারেন, 600 ইউরোর মতো একটা থাকে। আর একটা শিপমেন্ট চার্জ থাকে, সেটা 5000 সামথিংয়ের মতো থাকে আর কি। তো রুপি 5000 সামথিং রুপি থাকে। হ্যাঁ, তো হচ্ছে ভিএফএসে দিতে হয়। আমি হ্যান্ড ক্যাশটাই হলো কি প্রেফার করেছিলাম। তো হ্যান্ড ক্যাশটা আমি ওখানে পেমেন্ট করার পর তারা একটা রিসিট দেয়। যদি আপনি অনলাইনেও হলো কি দেওয়ার একটা সুযোগ আছে, যদি অনলাইনে দেয় সেক্ষেত্রেও ওইখান থেকে একটা রিসিট নিয়ে আসতে হবে। এই রিসিটটা কেন লাগে, কারণ ওই যে আরএমএক্স দিয়ে তারা পাঠায়, সেটা আবার কালেক্ট করতে হয় বাংলাদেশ থেকে। কোনো সিল কিন্তু লাগবে না, ফিনল্যান্ড কিন্তু কোনো সিল দেয় না আপনার পাসপোর্টে। ওরা যেটা করবে যে আপনাকে হচ্ছে হলো গিয়ে আরএমএক্সের মাধ্যমে সেটা পাঠিয়ে দিবে বাংলাদেশে, কুরিয়ার সার্ভিস, একটা শিপমেন্ট হলো গিয়ে সার্ভিস। তো এই শিপমেন্ট সার্ভিস আপনার ফিনল্যান্ড থেকে প্রথমে ইন্ডিয়াতে আসবে, দিল্লিতে, নিউ দিল্লি বিএফএস, সেখান থেকে তারপর আবার বাংলাদেশে আসে। এটা যে আপনার বাংলাদেশের বনানীতে একটা হলো গিয়ে অফিস আছে বিএফএসেরই,
তো অন্যান্য দেশের যেরকম অস্ট্রিয়া, ডেনমার্ক, তারপর কিছু কিছু হলো গিয়ে ইউরোপিয়ান কান্ট্রির এম্বাসি এখানে আছে আমাদের দেশে, তো সেখান থেকে যেয়ে আবার কালেক্ট করতে হয়। ওই রিসিপ্টটা নিয়ে যেতে হবে আপনার, যে রিসিপ্টটা দেয় এইটাও তার মানে আপনি ইন্ডিয়াতে একবার গেছেন? একবারই, জাস্ট একবারই, ডাবল এন্ট্রি ভিসা একবারই। এবং হচ্ছে হলো গিয়ে মানে তো পরবর্তীতে এই কার্ডটা আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ ভিএফএস থেকে কালেকশন করছেন? জি, এটা হলো কি কালেক্ট করার পর নাও ইউ আর গুড টু ফ্লাই। এই তো ভেরি সিম্পল, রাইট? ও ভেরি সিম্পল, হ্যাপি জার্নি ছিল একদম হলো কি মানে স্মুথ জার্নি। মানে আমিও অস্ট্রেলিয়া হলে এত স্মুথলি পারতাম না। তো যেদিন জানলেন আপনার ভিসা হয়ে গেছে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তো জাস্ট হচ্ছে মানে আমি ঠাকুরের কাছে যে থ্যাঙ্কফুল। বাবা অনেক টেনশন করতেছিল, কারণ এক এক তো হচ্ছে লোকে আমার অস্ট্রেলিয়া বাবা কি করেন বাংলাদেশে? ও বাবা চার্টার অ্যাকাউন্টেন্ট। ওকে, চার্টার্ড অ্যাকাউন্ট। জি, বাবা অফিসে ছিলেন। প্রথমে বাবাকে ফোন দিছে, ও। আমাকে তো বাবাকে ফোন দিছে, বাবাকে জানানোর পর বাবা আপু আমাকে ফোন দিল যে হচ্ছে লাগে এরকম আপু আপনার ভিসা হয়েছে, হ্যাঁ এরকম মেইল আসছে। আমার থেকে বেশি কনসিস্টেন্টলি আপু বেশি চেক করছে যে আচ্ছা কি আসছে কিনা। তো 8 তারিখে, বেশি দিন লাগে নাই আমার। কতদিন লাগছে ভিসা আসতে? 25 তারিখে আমি 25শে জুনে আমি ইন্টারভিউ দিয়ে আসি, ওকে। আর 8 জুলাইতে আমার চলে আসে। ও, 1 সপ্তাহ। উইথিন দ্য উইকস ইউ গট দ্য ভিসা। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ডকুমেন্টেশন যদি আপনার ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, যেগুলো আপনি বলে দেওয়া আছে ওয়েবসাইটে, এগুলো যদি আপনি প্রপারলি দেন, তাহলে হলো গিয়ে ভিসা রিজেকশন হওয়ার কোনো চান্সই নেই। আর যদি এরকম হয় যে হচ্ছে হলো মানে আমার একটা ফ্রেন্ডের ক্ষেত্রে হয়েছে যে ওর একটা ডকুমেন্টেশন মিসিং ছিল, তো আপনি ইন্টারভিউ থেকে এসেও আপনি ফিনল্যান্ডে সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে, মানে 1 মাসের মতো লাগে, কারণ সবারটা হলো গিয়ে হওয়ার পর আবার মানে যারা অ্যাপ্লিকেন্ট হয় তাদেরটা হওয়ার পর স্পাউসদেরটা দেখা স্টার্ট করে। তো তারপরে হলো গিয়ে আবার যারা সাপ্লিমেন্টের জন্য ওয়েট করছে, যারা মিস করছিল অ্যাপ্লিকেন্ট, তাদেরটা আবার দেখা হয়। তো সিরিয়ালি একটু পিছিয়ে পড়ে যায়, কিন্তু এমন না যে হচ্ছে লোকে বাদ পড়তেছে বা রিজেক্ট হচ্ছে। রিজেক্ট হওয়ার সুযোগ নাই, রিজেকশনটা নাই যে হচ্ছে আচ্ছা এতগুলো টাকা দিয়ে দিলাম হলো গিয়ে রিজেকশন গেল না। আপনি একটু হলো গিয়ে ওই অনেকের যেটা হলো গিয়ে মনে হয় যে ইন্ডিয়া যাবো এমন করবো, ভাই ওইটা ওয়ান টাইম। হ্যাঁ, এবং হচ্ছে ইন্ডিয়া একটু ঘুরে আসলাম আর কি। আপনি ওখানে যে শপিং করেন না, আপনি তো বাইরে যাবেন, আপনি কম দামে সব পাচ্ছেন। আমি যেটা করছি, আমি হচ্ছে ইন্ডিয়া থেকে যাই সুন্দর সরোজিনী থেকে সব কিনে নিয়ে আসছি। তার মানে আপনার একদম ফার্স্ট টু এন্ড জার্নি স্কলার জোন সবসময় আপনাকে ইনভলভ ছিল না? স্কলার জোন সম্পর্কে আপনি প্রথমে কিভাবে জানেন? স্কলার জোন নিয়ে ভাইয়া আপনার সাথে কথা হয়েছিল প্রথমে আমার ভাইকে নিয়ে, অনেক বছর আগে। হ্যাঁ, তখন আমার ভাই অনেক ছোট, তো পরে আমার কাজিন যায় ওই সত্যিক, তো হচ্ছিল কি ও গিয়েছিল আপনার, হ্যাঁ ও হচ্ছে ইন্ডিয়াতে যায়, তখন আপনি হলো কি দিল্লি পাবলিকে সবকিছু করে দিছিলেন। তো এরপরে হচ্ছে ওইভাবেই বাবা আবার বললো যে আচ্ছা ঠিক আছে একজন যেহেতু গেছে তাহলে ওই একই ধারায় যাই। তো হচ্ছে হলো কি এরপরে আপনার কাছে মানে আসলাম, আপনার সাথেই কথা হচ্ছিল। যেদিন আমি অ্যাপ্লাই করেছিলাম সেদিন আপনি ছিলেন অস্ট্রেলিয়া নিয়ে, হলো কি আপনি আবার বলছিলেন নিউজিল্যান্ড হ্যান ত্যান। তো তখন আপু এবং আপনারা ডিসাইড করলেন যে ফিনল্যান্ডই হলো গিয়ে বেটার। তো এইভাবেই আর কি হলো গিয়ে জার্নি। তো একটা থাকে কি মানে আপনি যখন রেজাল্ট রিভেন দেখেন একজনকে, ওইটাও একটা মোটিভেশনের কাজ করে ডেফিনেটলি। আর আমার সাথে আমার অনেকগুলো ফ্রেন্ডও আসছে আপুর সাথে কথা বলতে, এখন হোপফুলি দেখি যদি সবাই একসাথে যাইতে পারি। দেখা যাক। হ্যাঁ, স্কলার জোনের সার্ভিসটা আপনার কেমন লাগছে? মানে আমি তো বারবার বলছি আই এম রিয়েলি গ্রেটফুল। যদি আসলে এত সুন্দর করে গাইড না করতে পার, আমি জানতামই না কিছু। আমি যেটা বললাম আগেও যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে আপুর কাছ থেকেই জেনেছি। আপু আমাকে প্রত্যেকটা পোর্টাল বলে দিয়েছে যে আপু এইটা দেখবেন ওইটা দেখবেন। হ্যাঁ, আমি সেকেন্ড টাইম গো থ্রু করেছি, বাট ফার্স্ট সব জানতো করে দিয়েছে। এর জন্য তো আমার আসলে জার্নিটা অনেক স্মুথ হয়েছে, রাইট। আপনি টেনশন করবেন না, ঘাবড়াবেন না একদমই। যদি কিছু ভুল হয় এরকমও কিন্তু একটা ওয়ে আছে যে আমি দেশে এসেও হলো কি সাবমিট করতে পারবো। আগে থেকে সে সব বলে দিয়েছে আমাকে, কারণ সেইখানে যদি আমি ইনস্ট্যান্ট হলো কি ইন্টারভিউ রুমে জানতাম এই কথাটা, আমি তো ঘাবড়াই যেতাম, আমি ইন্টারভিউটা ভালো মতো দিতে পারতাম। আপু আমাকে সব বলে দিয়েছে এবং ওখানে হচ্ছে কিভাবে জানেন জার্নিটা ফার্স্ট থেকে লাস্ট জার্নিটা কেমন। থ্যাংক ইউ সো মাচ আজকে আপনার পডকাস্টে আসার জন্য। আমি আরেকটা বিষয় যেটা জানতে চাই যে আপনার যারা ফ্রেন্ডস আছে, যারা ফেলো ফ্যামিলি আছে, ফিউচারে স্কলার জোনকে তাদেরকে রিকমেন্ড করবেন কিনা এবং ফিনল্যান্ডকে রিকমেন্ড করবেন কিনা? ফিনল্যান্ডে যেহেতু আপনার এখন ইউ হ্যাভিং এ লটস অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট ফিনল্যান্ডকে রিকমেন্ড করবেন কিনা এবং কেন করবেন? আমি ফিনল্যান্ড সবাইকে যেতে বলবো, হ্যাঁ, কারণ ফিনল্যান্ডের যে
ওয়েদার বলেন বা হচ্ছে হলো গিয়ে সেফটি বলেন, স্পেশালি ফর দ্য গার্লস। হ্যাঁ, আমার সবগুলো ফ্রেন্ডকে আমি অলরেডি বলেছি, অনেকেই হলো গিয়ে আসছে, আমি যেটা একটু আগে বললাম অলরেডি অনেকে কনসাল্ট করতে আসছে। ওইখানে যে কমিউনিটি বেসিসটা, হ্যাঁ, বা হচ্ছে হলো গিয়ে টেরিজম বলেন বা এই ধরনের হলো গিয়ে বিষয়গুলো যেহেতু নেই, আর মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে হলো গিয়ে অনেক বড় একটা অ্যাডভান্টেজ যে আচ্ছা ডমিনেন্স নেই বা হচ্ছে হলো গিয়ে ফ্রিডম আছে মেয়েদের ক্ষেত্রে। তো সেফটি সিকিউরিটি সব কিছু মিলে মেয়েদের জন্য আমি হেভেন মানে হাত পা ছেড়ে আমাকে করবেন, কোনো সমস্যা নেই। আমার যারা ফ্রেন্ডরা আছে যদি হচ্ছে লোকে আসো তাহলে অবভিয়াসলি আমরা একসাথে যে ইউনিভার্সিটিতে ছিলাম সেরকমভাবেই হলো গিয়ে থাকবো, এর থেকে বেশি কী লাগে। হ্যাঁ, নোন পিপলদের পাইলে তো সবসময় ভালো লাগে। আর যারা এমনি ছোটরা আছেন, যারা এখন ব্যাচেলার্সে হলো গিয়ে আছেন বা আগামীতে হচ্ছে হলো গিয়ে ব্যাচেলারের জন্য এনরোল করবেন, সবাই হচ্ছে চেষ্টা করতে পারেন, একটু গো থ্রু করেন, একটু রিসার্চ করেন যে আচ্ছা আপনার ইন্টারেস্টটা কোথায়। আর ওদের এত ভেরিয়েশন অফ কোর্সেস, যেরকম আমাদের বাংলাদেশে হচ্ছে হলো গিয়ে সিএসসি মানে সিএসসি, ওটার মধ্যে আবার হলো গিয়ে ভাগ টাগ নাই। আপনি যে এরকমভাবে হলো গিয়ে এইটার উপর করবেন ওটার নিজে করে, ভাই সবাই অতটা ক্যাপেবল হয় না, সবার আসলে ওরকম সাপোর্টিভ বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম থাকে না, নলেজ থাকে না, বা ফ্যাকাল্টিরাও আসলে ওরকম থাকে না অনেকের ক্ষেত্রে। বাট ওইখানে প্রত্যেকটা যেহেতু স্পেশালাইজ, আপনি যখন অল্প জিনিসের উপরে হচ্ছে হলো কি আসলে স্পেশালাইজড হবেন তখন আপনি কিন্তু ওইটা তো অনেক বেশি যেতে পারবেন। হ্যাঁ, কিন্তু যদি একদম ভাস্ট একটা জায়গায় হলো গিয়ে আপনি যাচ্ছেন, কোন জায়গাটা আসলে আপনার সেটাই তো আপনি বুঝতে পারতেছেন না। সবার ক্ষেত্রে তো খুঁজে পাওয়াটা হলো গিয়ে সম্ভব না। সবাইকে হচ্ছে হলো গিয়ে ওয়েলকাম, আর ওয়েলকাম টু ফিনল্যান্ড। ওয়েলকাম টু ফিনল্যান্ড, রাইট। আর আমার জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর টুডে, আজকে আমাদের পডকাস্টে জয়েন করার জন্য এবং আপনার জার্নিটা শেয়ার করার জন্য। আমরা আসলে কোনো কিছু মেকিং করতে চাই না, আপনার যেটা ট্রু জার্নি ছিল অ্যাবাউট ফিনল্যান্ড, অ্যাবাউট ভাষা ইউনিভার্সিটি, অ্যাবাউট ইউর সাবজেক্ট অটোমেশন, আমরা আসলে এই ইনফরমেশনটা সবার কাছে পৌঁছাতে চাই। যারা আপনার আইইউবি থেকে আসছে ফ্রেন্ডরা আছে, যারা একাডেমিয়া থেকে আপনার ফ্রেন্ডরা আছে, যারা আপনাকে চিনে, আপনি যেহেতু ধানমন্ডি বেস, ফিউচারে তারা কম্পেয়ার করতে পারবে। এখন তারা অ্যানাদার অপশন পেয়ে গেল স্মুথ জার্নির জন্য বিসাইড কানাডা, ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া। কারণ আমরা জানি যে ভিসা চ্যালেঞ্জটা অনেক বেশি। অস্ট্রেলিয়াতে ভিসা না হলে $2500, যে অলমোস্ট 3 লাখ টাকা নাই, এবং আদার্স ডকুমেন্টস যে 3-3.5 লাখ টাকা নাই, ট্রমা টিউশন ফির একটা সার্টেন অ্যামাউন্ট আছে, একটা 4-5 লাখ টাকা। এটা কিন্তু ফিনল্যান্ডে এটা খুবই ইজি, রাইট? আপনি সবকিছু জানতেছেন, একটা জাস্ট সিস্টেম ফলো করতেছেন। 2টা সেশন আছে, জানুয়ারি ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক, এবং পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইউনিভার্সিটি র্যাঙ্কিং আন্ডার দ্য 400, এবং আপনার সাবজেক্ট যেটা বললেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিনল্যান্ড ইজ অলসো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং ওখানে সুযোগ সুবিধা অপরচুনিটি অনেক বেশি, এবং অপরচুনিটি ওপেন করার জন্য ওরা বসে আছে। আপনার জাস্ট যেতে হবে এবং সেটা গ্র্যাব করতে হবে। এই জন্য অনেকে আসলে, যেটা আপনারও নলেজ ছিল না অ্যাবাউট ফিনল্যান্ড সম্পর্কে, আমরা স্কলার জোন থেকে চেষ্টা করি ক্যারিয়ার কাউন্সেলিংটা করার জন্য, যার জন্য যেটা বেস্ট ফিট হবে ওইটা টেইলারিং করতে, কাস্টমাইজ করতে, এবং ওইটা সম্পর্কে অ্যাকুরেট কোশ্চেনগুলো আপনারা করেন খুব সুন্দরভাবে, যে আচ্ছা আপু এই জিনিসটা আপনি চান, আচ্ছা এটা করলে এই টাকা পাবেন, যে এই দেশে গেলে আপনি এটা পাচ্ছেন, যেটা আপনি খুঁজতেছেন এটা। মানে সবাই তো আসলে এক জায়গায় দৌড়াইলে হবে না। হ্যাঁ, আদার যে অপরচুনিটিগুলো আছে, এক্সপ্লোর করার সুযোগ আছে, এটা তো আগে আমাদের জানতে হবে। এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে অ্যাকনলেজ করার জন্য এবং জানানোর জন্য। এটা আসলে গুড। আমি আপনাকে এগেন থ্যাঙ্কস এবং কংগ্রেচুলেশন করব যে ফিনল্যান্ডকে আপনি অ্যাকসেপ্ট করার জন্য। আশা করি পরবর্তীতে গুড নাম্বার অফ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট জেনুইনলি এডুকেশনের জন্য ফিনল্যান্ডে যাবে। আমরা সবসময় চাই এডুকেশন পাথওয়েটাকে আমরা যেন রংলি ডাইভার্ট না করি। আমরা যেন যারা পড়ালেখা করার জন্য, যে স্টাডির জন্য যারা যেতে চায়, তারাই যেন যায়। অনেক সময় আমাদের আসলে আনফর্চুনেট থিংস হয়, এটা যেন না হয়। এবং ফিনল্যান্ডের ক্ষেত্রে আমরা এটার বিষয়ে সবসময় কনসার্ন থাকি। স্কলার জোন লং টাইম ধরে ওয়ার্ক করে যাচ্ছে, 16 ইয়ার্স ধরে। উই হ্যাভিং এ লার্জেস্ট কনসালটেন্সি ফার্ম ইন বাংলাদেশ, ধানমন্ডি এবং গুলশান। আমাদের আইএলসের জন্য আমাদের একাডেমি আছে, স্কলার জোন একাডেমি। 50+ স্পেশালাইজড টিম মেম্বার আছে। ফিনল্যান্ড আসলে অনেক সময় দেখা যায় অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন কারণে অল্টারনেটিভ বেস্ট অপশন চায়, তাদের জন্য ডেফিনেটলি ফিনল্যান্ড বেস্ট অপশন। এবং স্কলার জোনের জার্নিটা ভেরি ট্রান্সপারেন্ট। আপনারা যে যেখান থেকে যেভাবে শুনছেন, একবারের জন্য হলেও যখন আপনারা অপশন খুঁজবেন যাওয়ার আগে, ডেফিনেটলি স্কলার জন্য ভিজিট করুন। ভিজিট করলে আমরা আপ টু 100% পর্যন্ত স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারবো, যদি আপনার প্রোফাইল ম্যাচিং করে। সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনার একটা ইন্টারন্যাশনাল জার্নাল থাকলে এটা আপনার জন্য গুড লাক হিসেবে ওয়ার্ক করবে পরবর্তীতে। এবং আপনি যদি তারপরও
আপনার একাডেমিক রেজাল্টের উপরে বেস করে কিন্তু আমরা একটা স্কলারশিপ ম্যানেজ করার চেষ্টা করি। যেমন আপুর ক্ষেত্রে আপনারা দেখতে পারলেন যে 6,000 ইউরো, অলমোস্ট 8 লাখ টাকার মতন কিন্তু সে একটা স্কলারশিপ পেয়েছে। 11 লাখ সামথিং টাকা তাকে দিতে হয়েছে। এবং আমরা সবসময় বলি কোনো সময় টিউশন ফির কোনো টাকা কোনো কনসালটেন্সি ফার্মের হাতে দিবেন না। ইউ উইল গেট দ্য অফার লেটার, আপনার একটা ইনভয়েস লেটার থাকবে, একটা রিফান্ড পলিসি থাকবে, আপনি ডিরেক্ট ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে যে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবেন, খুলে ডিরেক্ট ইউনিভার্সিটিতে টাকাটা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে দেখবেন যে একটা ইনভয়েস লেটার পাবেন, ইউনিভার্সিটি থেকে একটা রিসিপ্ট লেটার দেবে, দেন আপনি ডিরেক্ট ভিসাতে চলে যাবেন। আর ফিনল্যান্ডের প্রসিডিওরটা খুবই সিম্পল। আমরা অনেক সময় চিন্তা করি যে ইন্ডিয়াতে যাবো, এটা অনেকের কাছে হ্যাসেল লাগে। এটা আসলে টাফ জব না। বাংলাদেশ থেকে দিল্লির ডিরেক্ট ফ্লাইট আছে, আপনার ফিনল্যান্ড অ্যাম্বাসিতেও যেতে হচ্ছে না, ওদের ভিএফএস সেন্টার আছে, ভিএফএস সেন্টারে যাবেন। জাস্ট আপনি যেসব ডকুমেন্টস থাকবে, যে ওনাকে সিম্পল 2টা কোশ্চেন করছেন, উনি কেন পড়তে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন সাবজেক্টে যাচ্ছে, আপনি দেখেন খুবই ইজি ছিল। এবং পরবর্তীতে কিন্তু ইজিলি সে ভিসা কার্ডটা পেয়ে গেছে, এবং পরবর্তীতে আসে এখানে যে কার্ডটা পেয়েছে সে কিন্তু এখান থেকেই এখানকার ভিএফএস থেকে সে কিন্তু কার্ডটা ম্যানেজ করছে, এবং ফিনল্যান্ডের থেকে দিল্লিতে পাঠায়, দিল্লি থেকে কিন্তু এখানে পাঠিয়ে দেয় আরএমএক্স মাধ্যমে, আরএমএক্স আই মিন দ্য কুরিয়ার লাইক ডিএসএল, এবং পাঠিয়ে দেয়। এবং জার্নিটা কিন্তু টোটালটা একটা স্মুথ জার্নি ছিল। এবং পরবর্তীতে আমরা খুব হ্যাপি, কারণ আমরা সবসময় বিশ্বাস করি সার্ভিস দেওয়ার পরে আমাদের স্টুডেন্টরা কতটা স্যাটিসফাইড, কতটা হ্যাপি, ফ্যামিলি কতটা হ্যাপি, এটাতে জার্নিটা আসলে স্মুথ ছিল কিনা, জার্নিটা আসলে তার জন্য হেডেক ফ্রি ছিল কিনা, এবং সে প্রতিটা ধাপে যাওয়ার আগেই জানতো কিনা, তার জন্য যেটা আমরা সবসময় আপনারা খেয়াল করলেন ওয়েবসাইটের কোথায় কি আছে, কোন ওয়েবসাইটে কি আছে, স্টেপ বাই স্টেপ সে অ্যাডমিশনের পরে কখন ভিসা অ্যাপ্লিকেশন করবে, ইন্ডিয়াতে গেলে তার জন্য কি ঘটনা ঘটবে, কোথায় যেতে হবে, সব কিছু কিন্তু সে জানতো। এবং সে এই কারণে কিন্তু তার জার্নিটা কিন্তু অনেক স্মুথ ছিল। আপনারা যে কোনো ডিসিশন নেওয়ার আগে স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে স্পেশালি একবারের জন্য হলে স্কলার জন্য আগে ভিজিট করুন, ভিজিট করে আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলুন, তারপরে টুক দ্য ডিসিশন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট পডকাস্টে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পডকাস্ট টুডে।